একজোড়া আগুন পাখি। তুষকন্যা। পর্ব ২৬। আনা আমার ধূসর আকাশের একমাত্র আগুন পাখি। তুই রাগ করে আছিস না অভিমান? আমি তা জানি না। জানি শুধু তুই নিঃশব্দ হলে আমার ভেতরে সব শব্দ মরে যায়। তোর চোখের চাহনি ব্যতীত আমি পৃথিবীর বুকে হারিয়ে যাওয়া এক দিকভ্রান্ত পথিক। তুই আমার চোখে আঙুল দিয়ে পথ দেখানো আগুন। তুই ছাড়া আমি অন্ধ হাওয়ায় ভাসা শুধু একটা পোড়া কাগজ মাত্র। আমি জানি তোর কাছে আর কোনো অধিকার নেই আমার। তবু আজ এই চিঠি লেখার সাহস করছি শুধু একটা শেষ চেষ্টা হিসেবে। তোর কাছ থেকে ক্ষমা চাইবার জন্য। ক্ষমা কি পাওয়া যায়? আমি তো জানি না। কিন্তু যদি সামান্যও সুযোগ থাকে, আমি আবার চাই তুই মুখে নয় বরং মন থেকে আনায় ক্ষমা করে দে। যেন আমার ভুলগুলো কিছুটা শোধরানো যায়। তুই যখন চলে গেলি আমি তখন জানলাম আমি আসলে কি ভয়া নক একটা দার্থ ছিলাম। আসলে আমি শুধু এক দার্থ নয় বরং গাধা সাইকো, যাকে ভালোবাসার মতো একটি অনুভূতি কখনো বুঝতে দেওয়া হয়নি। শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছি। সামান্য কিছু প্রাপ্তির জন্য নিজের অহংকারের খাঁচায় নিজেই বন্দী হয়ে গিয়েছি। এখন ভাবলে মনে হয় তুই আমাকে ভালোবাসার চেষ্টা করলি, কিন্তু আমি তো শুধু নিজের চিন্তা আর আত্মকেন্দ্রিকতা দিয়ে তোর সবটা নষ্ট করে ফেলেছি। তুই চলে যাওয়ার পর থেকে আমি বুঝেছি আমি কিছুই ঠিক করতে পারি না। ভেবেছিলাম তোকে ছাড়া আমি ঠিকই বাকিটা জীবন একাই কাটিয়ে দিতে পারবো, কিন্তু না, আমার সমস্ত চেষ্টা, সমস্ত পুরনো গর্ব সবকিছু যেন হারিয়ে গিয়েছে। আমার বেঁচে থাকাই এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেকে কখনো এতটা পদার্থ, এতটা এতটা শূন্য মনে করিনি, যতটা তোর থেকে দূরে সরে গিয়ে অনুভব করছি। আনা, তুই জানিস না আমি প্রতিদিন কিভাবে তোকে হারিয়ে আবার খুঁজে বেড়াই। তোকে ছাড়া আর আমার জীবন দমবন্ধকর। তুই ছাড়া আমার দিনগুলো সব ফাঁকা খামের মতো, যার না আছে কোনো চিঠি আর না আছে কোনো ঠিক ঠিকানা। আমি হয়তো আর সবার মতো ভালোবাসা দেখাতে পারি না, কিন্তু আমি তোকে প্রচণ্ড ভালোবাসি। আজ এই চিঠিতে আমি আর পেছনে ফিরতে চাই না। আমি চাই তুই আমার সামনে এসে দাঁড়িয়ে রাগে রা চোখ নিয়ে বলিস, আপনি কিছুই বোঝেন না, আপনি একটা গাধা, আপনি একটা অপদার্থ, কিন্তু তবুও আমি আপনাকে ভালোবাসি। আমি সেই কথাটাই শুনতে চাই, বারবার, প্রতিবার। অনুগ্রহ করে তুই আবারও আমার জীবনে ফিরে আয়। না রাগ ভেঙে, না ভুল ভুলে, শুধু সেই এক চিলতে ভালোবাসা নিয়ে। আমি প্রমিজ করছি আর কখনো দেব না তোকে। আনা, তুই আসবি? তুই এসে শুধু একবার বলিস তুই আমায় একটু হলেও ভালোবাসিস। আমি আকাশ খুলে দেব, সব পাখি উড়িয়ে দেব, শুধু তুই উড়ে আসিস, আমার বুক ঝাপটে জড়িয়ে ধরিস। আমার আর কিছু চাই না, আমার প্রেমিক নামক তোর অপদার্থ স্বামী। তবুও তোরই, কেনিথ। কাগজে লেখা প্রতিটা কথার সম্পূর্ণটাই আনা যথেষ্ট মনোযোগ দিয়ে পড়ে, এবং পড়া শেষে কাগজটা খানিক উলটপালট করে দেখে নেয়। সে এটা পড়া ঠিক কিভাবে রিয়েক্ট করবে বুঝতে পারছে না। তবে অজান্তেই এক অপ্রস্তুত হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। আদতে এই হাসি কিসের প্রতীক তা ঠিকঠাক বোঝা গেল না। এরই মাঝে আনা খামের ভেতর আরও একটা ছোট কাগজ খুঁজে পায়। আনা সেটি খুলতেই দেখে তাতে টরেন্টোর একটি ক্যাফের ঠিকানা লেখা, যেটা মূলত প্রায় তার বাসার কাছেই। এছাড়া সেই ছোট্ট চিরকুটে আরও দুটো লাইন স্পষ্টভাবে লেখা রয়েছে। আনা সেটাও মনে মনে বিড়বিড় করে আওড়ায়, এই ব্যাগে রাখা জামাটা পরে আসিস। আমি অপেক্ষায় থাকব। তোর সিদ্ধান্তই আমার শেষ আশ্রয়। হাতের কাগজটা কাঁপছিল কিনা আনা তা জানে না। তবে ইনা তখনও চুপচাপ বসে অবুঝ শিশুর ন্যায় তাকিয়ে রয়েছে আনায়ার দিকে। আর ওদিকে জানালার ওপার থেকে সূর্যের শেষ আলোটা তখন ফিসফিসয় বলছে, কিছু সিদ্ধান্ত রোদ ঝিমিয়ে যাওয়ার পূর্বেই নিতে হয়। আনা ভারী শ্বাস ফেলে। এই সব কিছু ছাড়িয়ে একটা বিষয় তার মাথায় ঘুরতে থাকে। ছোট চিরকুট আর বড় চিঠিতে থাকা হাতের লেখা দুটোই একদম ভিন্ন। আনা শুরুতেই বুঝে গিয়েছিল মূল ঘটনা কি, যার ফলে আবারও একটা মলিন হাসি তার ঠোঁটের কোণে ফুটে ওঠে। আনা ঠিক সময়মতো ক্যাফের সামনে এসে পৌঁছায়। গেটের কাছে এসে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে। চারপাশে বিকেল গড়িয়ে পুরোপুরি সন্ধ্যা নেমেছে। পরনে তার কালচে লাল রাঙা ভেলভেট গাউন, যেটাই কিনা লাইব্রেরি কেনিথ দিয়ে গিয়েছিল। গাউনটা তার শরীরের গড়নে এমনভাবে খাপ খেয়েছে, যেন এটা শুধুই ওর জন্যই বানানো হয়েছে। এই ব্যাপারটায় আনা কিছুটা অবাক হয়েছে। এত বছর পরও এত খাপেখাপ ড্রেস কিভাবে এনেছে তা কিছুটা ভাববার মতো বিষয়। আনা নীরবে ক্যাফের ভেতর প্রবেশ করে। আলো আধারিতে তার চলার ভঙ্গিমা আরও রহস্যময় লাগে। মুখে কোনো সাজ নেই, এমনকি ঠোঁটে এক ফোঁটা লিপস্টিক পর্যন্তও নেই। তবু তার চেহারায় এক অভিজাত নির্লিপ্ততা, এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে জ্বলজ্বল করে। চুলগুলোও তার সাধারণভাবে এলোমেলো ভাবে খোপা করে বাঁধা। সব মিলিয়ে দেখলে মনে হবে আনা নিজের মতো করে নিজেকে তৈরি করেছে, অন্য কারো জন্য না, বরং নিজের জন্য। তবে এসব ব্যতীত নজরকাড়া জিনিসটা হলো তার কানে ঝুলতে থাকা দুটো আস্ত চেরির মতো দেখতে ছোট দুল।
বাতাসে দুলগুলো হালকা দুলছে আর সেই দুলের টুকটাক শব্দে যেন সন্ধ্যার ঘন নীরবতা ভেঙে যাচ্ছে। এই ইয়ার রিংগুলো আনায়ার আগেও পরা হয়েছে, কিন্তু আজকেটা সেই কেনিথের দেওয়া জামার সাথেই রাখা ছিল। আনা ক্যাফেতে ঢুকে প্রথমেই খানিকটা থমকে যায়। এই জায়গাটা সন্ধ্যার পর বেশ জমজমাট থাকে, অথচ এখন যেন একদম শুনশান। মৃদু হলুদ আলোয় এক দু জন কর্মী টেবিল গোছাচ্ছে, তবে কাস্টমার বলতে কেউ নেই। পরিবেশে এক ধরনের নীরব চাপা কল্পনাময়তা ছড়িয়ে রয়েছে। আনা একবার চোখ বুলিয়ে নেয় চারপাশে। একদম নীরবতা। ভেতরে থাকা কিছুটা অস্বস্তি নিয়ে গভীর নিঃশ্বাস ফেলে এবং ধীরে ধীরে পা বাড়ায় আরও ভেতরের দিকে। ঠিক তখনই একটা ক্যাফে কর্মী হাসিমুখে তার কাছে এগিয়ে আসে। তার চোখে মুখে অদ্ভুত এক আন্তরিকতা। ম্যাডাম, আপনি দয়া করে ছাদে চলে যান, স্যার অপেক্ষা করছে। আনা একটু অবাক হয়, কিন্তু কিছু না বলে মাথা হেলে সম্মতি জানায়। হাঁটার তালে জুতোর হালকা শব্দ ঠকঠক করে বেজে ওঠে মেঝেতে। ছাদের দিকে যাওয়ার সিঁড়ির কাছে আসতেই আনা অকস্মা কেঁপে ওঠে। ওপরে থেকে গানের সুর ভেসে আসছে। গিটারের নরম টুংটাং শব্দ আর এক পুরনো গানের সেই স্নিগ্ধ সুর। গান কিংবা গানের কণ্ঠ, দুটোই তার একসময়ের অত্যন্ত পরিচিতি ও প্রিয় ছিল। ও ভ্রমর রে। আনা দাঁড়িয়ে পড়ে সিঁড়ির গোড়ায়, চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। নিজের বুকের ভেতরে ঝড়টা অনুভব করে, যেন বহুদিনের চেপে রাখা কিছু একটা আজ খুলে যাচ্ছে। তারপর নিজেকে সামলে ধীরে ধীরে সিঁড়ি ভাঙে। প্রতিটি ধাপে গানের সুর আরও স্পষ্ট হয়। গিটার আর কণ্ঠের মিশ্রতায় ছাদ যেন এক অপার্থিব জগতে রূপ নিয়েছে। গেটের কাছে পৌঁছানো মাত্রই হঠাৎ গান থেমে যায়। থেমে যায় গিটারের টুংটাং আওয়াজ। আনা একটু থমকে দাঁড়িয়ে তাকায় সামনের দিকে। তরতাজা টাটকা গোলাপের সুবাসে চারপাশ মুখরিত। টেবিল থেকে শুরু করে ছাদের ফ্লোর, সব জায়গা আস্ত আস্ত কালচে লাল গোলাপ ছড়িয়ে ছিটিয়ে গুছিয়ে রাখা। একই সাথে নানান রঙের লাইটিং ও ছোট বড় মোমবাতি তো রয়েছেই। আর এসব ছাড়িয়ে ছাদের এক কোনায় চুপচাপ বসে রয়েছে কেনিথ। পরনে কালো রঙের ট্রেঞ্চকোট, ভেতরে হয়তো টি শার্ট কিংবা হাইনিক সোয়েটার। দূর হতে খুব একটা স্পষ্ট নয়। এছাড়া না রয়েছে তার আলাদা কোনো সাজগোছ। চুলগুলোও সবসময়ের মতোই এলোমেলো, তবে আজ কিছুটা গুছানো লেগেছে আনায়ার। এদিকে কেনিথ তখন গিটারটা পাশে নামিয়ে রেখেছে। মুখ তুলে আনায়ার দিকে তাকিয়ে থাকে। চোখে কোনো চমক নেই, কেবল একরাশ প্রশান্তি। যেন সে জানতো আনা ঠিক আসবে। আনা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। তার চোখে কিছুটা বিস্ময়। ছাদের প্রতিটি কোণে কালচে লাল গোলাপ ছড়িয়ে ছিটিয়ে রাখা। তার মাঝখানে টেবিল আর মোমের সজ্জা। মৃদু বাতাসে কাঁপতে থাকা লাল হলুদ আলোর ঝলক। কিছু ছোট ফেয়ারি লাইটের রেখা মাথার ওপর। যেন কোনো রোমান্টিক মুভির সেটআপ বানিয়ে ফেলেছে। এত কিছুর মাঝেও কেনিথ তখনও তাকিয়ে আছে শুধু আনায়ার দিকে। নিঃশব্দে অপলক তার চাহনি। এটা কোনো নবপ্রেমিক প্রেমিকার প্রণয়ের সূচনা নয়। এটা একটা নীরব আহ্বান। নিজেদের অনুভূতিকে একে অপরকে প্রকাশ করতে না পারা দুটো পাগলাটে পাখির কাছে আসার আহ্বান। এটি সেই অদৃশ্য সুরের টান, যার মাঝে কথা কম অনুভব বেশি। কেনিথ ঠোঁট ভিজিয়ে আনায়ার দিকে এগিয়ে আসে। আচমকাই অপ্রস্তুত হয়ে গিয়েছে, তবে নিজেকে যথাসাধ্য দৃঢ় গম্ভীর রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেনিথ আনায়ার মুখোমুখি হয়ে দাঁড়ায়। আনা নির্লিপ্ততা চাহনিতে তার দিকে তাকিয়ে। কিন্তু কেনিথ ভেতরে ভেতরে আকস্মিক অস্থির হয়ে উঠেছে। আনা যেন তা স্পষ্ট বুঝতে পারে। এদিকে অবশ্য আনায়ার ডানহাতটা মুষ্টিবদ্ধ। দেখে মনে হচ্ছে হাতের মধ্যে কিছু একটা রয়েছে। দুজনে এমন চুপচাপ নীরবতা শুধু সময়টাকেই থামিয়ে দিচ্ছে। এ ব্যতীত আর কিছুই ঘটছে না। এবার আনা নিজেই কেনিথের উদ্দেশ্যে বলল, গান থামিয়ে দিলেন যে? কেনিথ প্রথমে কিছু বলে না। খানিকটা সময় নিয়ে পরবর্তীতে স্বাভাবিক কণ্ঠে বলল, মনে হয় না গানের আর প্রয়োজন রয়েছে। প্র্যাকটিস করছিলাম, এছাড়া আর কিছুই না। কেনিথ কথাটা আনমনে বলতেই থমকে যায়। মনে মনে ভাবে কথাটা হয়তো এভাবে বলা উচিত হয়নি। ভিন্নভাবে বলার প্রয়োজন ছিল। সে নিজের প্রতি কিছুটা বিরক্ত হল। ওদিকে আনা যেন ওর অব্যক্ত অভিব্যক্তি সম্পর্কে অনেকটাই ধারণা করে ফেলেছে। নিজের অজান্তেই খানিকটা মুচকি হেসে ফেলল। তবে তা অন্ধকারে অত বিস্তৃত না হওয়ায় কেনিথের নজরে পড়ল না। সে ভাবতে বসেছে এরপর কি করবে। এদিকে আবারও দুজনের মাঝে নির্বতায় জমায় আনা কেনিথের উদ্দেশ্যে বলল, চিঠিটা কি আপনি লিখেছিলেন? আকস্মিক এ প্রশ্নের জন্য যেন কেনিথ প্রস্তুত ছিল না। সে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করতে লাগলে আনা আবারও নির্লিপ্ততা স্বরে বলল, পাভেল ভাইয়ের হাতের লেখার ধরন কিন্তু আমার চেনা। ভালোই লেখেন উনি, তবে এবার একটু গরমিলে লেগেছে। আনায়ার কথা শুনে কেনিথ আকস্মিক কেসে উঠল। পাশে মুখ ফিরিয়ে নিজেকে কোনোমতে শান্ত হয়ে বলল, চিঠি পাভেলই লিখেছে, বুদ্ধিটা ওর, তবে অনুভূতিগুলো আমার। আনা আনমনে কেনিথের দিকে তাকিয়ে। তার কথার প্রত্যুত্তরে আনা আবারও শান্ত স্বরে জিজ্ঞেস করে, অনুভূতি আপনার? তবে আপনি লিখলেন না কেন? কেনিথ যেন আবারও অপ্রস্তুত হয়ে যায়। কিছুটা ইতস্ততভাবে জবাব দেয়,
লিখতে নিয়েছিলাম তবে হাত কাঁপছিল তাই ওকে দিয়েই লিখে নিয়েছি। ওহ আচ্ছা। কেনিথ ইতস্ততভাবে এদিক ওদিক তাকাচ্ছে। তবে আনায়ার চাহনি শুরু থেকে এখন পর্যন্ত কেনিথের দিকেই। আনা আবারও কিছুটা ভারী শ্বাস ফেলে বলল, আপনি কি চিঠিটা আমাকে দেওয়ার আগে নিজে একবার পড়েছিলেন? কেনিথ আনায়ার দিকে কিঞ্চিত কপাল কুঁচকে তাকায়। অমনি আনা তার ডান হাতে থাকা ভাঁজ করা কাগজটা কেনিথের দিকে এগিয়ে দেয়। তার অভিব্যক্তি স্বাভাবিক, ঠোঁটের কোনায় কিঞ্চিত হাসিও ঝুলছে। ওদিকে কেনিথের কপাল আরও কিছুটা কুঁচকে যায়। চোখে মুখে গম্ভীর্যের ছাপ পড়ে আনায়ার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। নিমিষেই বিস্ময় তার মুখ কিঞ্চিত হা হয়ে যায়। এসব কি দার্থ গা ধা তারপর কিসব উদ্ভট লাইন! এত কিছু তো কেনিথ কখনোই বলেনি। কেনিথ পুরোটা পড়া শেষ করে আনায়ার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এসব আমি লিখতে বলিনি। আমি তো, হ্যাঁ আমি জানি। সে যাই হোক, কিছু উদ্ভট লাইন ব্যতীত বাকি সব অনুভূতিগুলোই হয়তো আপনার। কেনিথ মেজাজ ধীরে ধীরে বিগড়ে যায়। দাঁত খিচে শক্ত হাতে চিঠিটা আঁকড়ে ধরে। আনায়ার ওর ভাবগতিক বুঝতে পেরে নির্লিপ্ততা স্বরে বলে, থাক হয়েছে পাভেল ভাইকে শুধু শুধু ঝেড়ে লাভ নেই। আপনার একবার পড়ে নেওয়া উচিত ছিল। কেনিথ দাঁত খিচিয়ে বলল, গাধাটা লেখা শেষে আমাকে পড়িয়ে শুনিয়েছে। অথচ ও যে এসব। থাক, চিঠির আলাপ বাদ দিন। এখানে কেন নিয়ে ডেকেছেন তা বলুন। কেনিথ আবারও অপ্রস্তুত হয়ে যায়। কি থেকে কি বলবে সব গুলিয়ে ফেলে। কাল আনায়ার বাড়ি থেকে রাতে হোটেলে ফেরার পর দুজন মিলে সারারাত প্ল্যান করেছে। বেশিরভাগই পাভেলের বুদ্ধি, নয়তো ওর সাজানো উপায়, নয়তো কেনিথ যে কোন অজানা জোর তার সাগরে ডুবেছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। এখানে আসার পূর্বেও পাভেল সবকিছু তাকে গুছিয়ে বলে দিয়ে গিয়েছে। টেবিলের পাশে গোলাপের তোড়া কিংবা কোটের আদতে থাকা আংটি সবই রয়েছে। কিন্তু তার মাঝ থেকে এই অজানা জোরটা কেটে কোনোভাবেই সে স্বাভাবিক হতে পারছে না। উল্টো সব গুলিয়ে ফেলছে। দেখুন, আপনাকে কোনো স্ক্রিপ্টভিত্তিক কিছু বলতে হবে না। আপনি জাস্ট নিজের মনের কথা শুনুন, যা বলতে চান তা নিরদ্বিধায় বলুন, এলোমেলো অগোছালো হলেও কোনো প্রবলেম নেই। আপনি শুধু বলে ফেলুন। আনায়ার এসব বলেও তেমন কোনো লাভ হয় না। কেনিথের বারবার সব গুলিয়ে ফেলছে। চেয়েও একটা কথাও মুখ থেকে বের করতে পারছে না। শেষমেশ নিজের উপর চরম বিরক্ত হয়ে রাগে মেজাজ খারাপ হচ্ছে। অথচ আনা অপলকভাবে তার দিকে তাকিয়ে খানিকটা হতাশ হয়েই কি যেন ভাবতে লাগলো। শেষমেশ চোখমুখ শক্ত করে বলে উঠল, আপনি যখন কিছু বলতেই পারছেন না তখন না হয় আমি কিছু বলি। কেনিথ আনায়ার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। আনায়ার কথাতে সম্মতি জানিয়ে বলে, আচ্ছা তুই বল। আনা দীর্ঘ ভারী শ্বাস ফেলে চোয়াল শক্ত করে বলে, আমাকে পাওয়ার জন্য যে এত সব পাগলামি গুলো করছেন তার সবটাই বৃথা যাবে যখন আপনি একটা নিয়মম সত্য জানতে পারবেন। কেনিথের কপাল খানিকটা কুঁচকে যায়। চোখে মুখে গম্ভীর্যের ছাপ পড়ে নিরেট কণ্ঠে বলে ওঠে, মানে? আমি আপনার সন্তানকে নষ্ট করে ফেলেছি? হ্যাঁ, আপনার সন্তান। কেনিথ আকস্মিক ঢোক গিয়ে ফেলল। কপাল আরও খানিকটা কুঁচকে যায়। তাদের প্রথম সন্তান যে আনায়ার জন্যই নষ্ট হয়েছে তা তো কেনিথের জানা। ওই সময় তো আনায়ার মানসিক অবস্থাই ঠিক ছিল না। তবে হঠাৎ আজ কেন সেই কথা? আনা কি এটা বলতে চাচ্ছে যে ও জেনে বুঝে সুস্থ মস্তিষ্কেই ওই কাজ করেছে? না, এটা কি করে হয়? ডাক্তার তো নিজেই বলেছে ওর অবস্থা নিত্যন্তই ক্রিটিক্যাল ছিল। হ্যাঁ আমি জানি আমাদের প্রথম সন্তানের মৃত্যুটা। প্রথমটার কথা বলিনি আমি। পার্টির রাতের কথা ভুলে গিয়েছেন? কেনিথ ভাবগাম্ভীর্যে অন্ধকার ছায়া নেমে পড়ে। আনা বোঝাতে চাইছেটা কি? আর এসব কথার মানেই বাকি? নিমিষেই কেনিথ চিন্তাভাবনা গুলিয়ে যায়। দুহাতের শক্তভাবে মুখ স্থিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে। চোখে মুখে কর রাগের আভাস ছড়িয়ে পড়ে। কোনো কিছু না ভেবেই আকস্মিক আনায়ার দিকে তেড়ে এসে ডান হাতে ওর গলা চেপে ধরে। আর বাম হাতে শক্তভাবে চেপে ধরে আনায়ার বাহু। কেনিথ যে হঠাৎ এমন কিছু করে বসবে আনা নিজেও বুঝে উঠতে পারেনি। সে নিজেকে সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে ফেলে। আনা ছিটকে কয়েক পা পিছিয়ে যায়। বাকিটা কেনিথের জোরে পিছিয়ে গিয়ে তার পিঠ থেকে যায় পেছনে থাকা একটা টেবিলের সাথে। কিন্তু কেনিথ তাতেও থেমে থাকে না। এত শক্তভাবে ওর গলা চেপে ধরে যে আনা শ্বাস নেওয়াও মুশকিল হয়ে যায়। কেনিথের হাত থেকে আনা ছাড় পেতে নিজের দু হাত দিয়ে কেনিথকে দূরে সরাতে চাইলেও কেনিথের শক্তির সাথে পেরে ওঠে না। উল্টো টেবিলের উপর আধশোয়া হয়ে পড়ে থাকে। তোর সমস্যাটা কি? জানো? আর বলিস আমাকে তুই নিজেই আমার চেয়ে জানো আর তুই তোর বাপের চেয়েও বড় নো আর কেন করিস বারবার এমন? না হয় আমি করেছি, আমার সন্তান কি করেছে তোকে? এতই যখন আমার প্রতি তখন একেবারে কেন আমায় শেষ করে দিস না? এটা কোন উপায়ে তুই আমাকে সাজা দিচ্ছিস? এদিকে কেনিথের যেন হুঁশ জ্ঞান সব উড়ে গিয়েছে। পোক্ত হয়ে জোরে জোরে শ্বাস ফেলছে।
কথাগুলোও সব এলোমেলো, কণ্ঠস্বরও ভারী হয়ে উঠেছে। তবে আনায়ার অবস্থা বেগতিক দেখে সে নিজেকে কিছুটা সামলাতে শুরু করে। কিছুক্ষণ আনায়ার দিকে তাকিয়ে থাকার পর আকস্মিক ওর গলা ছেড়ে দিয়ে দূরে এসে সরে দাঁড়ায়। কেনিত তার অতিরিক্ত রাগ সামলাতে না পেরে হাঁপাতে শুরু করে। মাথা ঝুঁকিয়ে রাখায় চুলগুলো মুখের সামনে এসে পড়েছে। এক হাত অন্য এক টেবিলের সাথে ঠেকানো, অন্য হাত বুকের বা পাশে। পেছনে থেকে আনায়ার অনবরত কেসে ওঠার শব্দে কেনিত যেন আরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এমনই সময় পেছনে থেকে আনায়ার এলোমেলো স্বরে বলতে লাগলো, তুই আসলেই একটা বলদ, অপদার্থ তুই, গাধা তুই। আনায়ার কথা শোনামাত্রই কেনিত পেছনে ফিরে তাকায়। চোয়াল শক্ত, চোখের দৃষ্টি যেন রক্ত গরম। চুপ থাক নয়তো রে এখানেই শেষ করে রেখে যাব। কেনিথের পোক্ত স্বরের হুমকিতেও আনায়ার যেন তাতে কিছুই এসে যায় না। সে দৃঢ় চোখে কড়া কণ্ঠে কেনিথের উদ্দেশ্যে আবারও বলে, আগে তো আমার সব কথা শুনে নীতি গর্দভ, বাচ্চা কি হাওয়ায় ভেসে আসে? এবার কেনিথ যেন কিছুটা চমকে ওঠে। কিছু একটা ভেবে নিয়ে বিস্ময়ের সাথে আনায়ার দিকে তাকায়। আনা অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, তবে তার চোখজোড়ার অভিব্যক্তি এখনো পোক্ত। কিন্তু কেনিথের বিস্ময়ের চাহনি দেখে আনা খানিকটা তাচ্ছিল্যের সাথে তির্যক হাসল। ওদিকে কেনিথ প্রায় অনেকটাই স্বাভাবিক গিয়েছে। কিছু বলার চেষ্টায় আনায়ার দিকে খানিকটা এগিয়ে যেতে নিলে আনা জোর গলায় বলে উঠল, খবরদার আমার কাছে আসবেন না। কেনিথ এবার শান্ত ও করুণ স্বরে বলল, তারা, আপনার চাঁদ তারা আপনার কাছেই রাখুন, আর সাথে রাখুন আপনার ওই আবেগের ভালোবাসা। তামাশা লাগিয়ে রেখেছেন? আমাকে পাওয়ার জন্য এত সব পাগলামি করছেন, অথচ আমি কি বলতে চাইছি আদৌ ওটা কতটুকু যৌক্তিক, কিংবা আমি সিরিয়াসলি বলছি কিনা তাও বোঝার ধ্যান জ্ঞান সময় নেই আপনার। পারবেন শুধু যখন তখন না বুঝেই রিয়েক্ট করা আর গায়ে তুলতে। তারপর আসবেন ন্যাকা আদর দেখাতে। আপনার প্রচুর ভালোবাসা ওই মেয়েদের গিয়ে দিন, যারা আপনার বডি ফিটনেস চেহারা দেখে উঠতে বসতে ফিদা হয়। নয়তো আমি কোনো বলদ অপদার্থের সংসার করব না। মেয়ে রেখে নর্দ মায় ফেললেও নয়। এই বলেই আনা আর এক মুহূর্তও দাঁড়ায় না। তড়িৎ ছাদ থেকে বেরিয়ে সিঁড়ির বেয়ে নামতে শুরু করে। ওদিকে কেনিথ অনবরত ঢোক গিলে অবস্থার বেহাল করে ফেলেছে। এটা কি ছেড়ে কি করে বসল? অবশ্য তারও বা কি দোষ? আনাই তো অমন একটা তার তো একটু খেয়াল রাখা উচিত ছিল। অকারণে এভাবে রিয়েক্ট কে করে? আনা লিসেন প্লিজ, ভুল হয়ে গিয়েছে আমার। হ্যাঁ আমি গাধা, আমি অপদার্থ, কিন্তু শেষের লাইনটাও তো বলে যা। হোয়াট দ্য অ্যাকচুয়াল ইজ গোয়িং অন? কেন হচ্ছে এসব? আর কেনই বা? হোয়াই দ্য ডাজ ইট অলওয়েজ হিট মি? হোয়াই। কেনিথের একবার তীব্র হতাশায় চিল্লাতে ইচ্ছে তো একবার চুপ করে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। তবে এসব ছাড়িয়ে শেষে মাথায় শুধু একজনের নামই এলো। আর কেনিথ সঙ্গে সঙ্গে ক্রোশে চিল্লিয়ে বলে উঠল, পাভেল। সন্ধ্যায় বাসায় ইনায়াকে একা না রেখে এসে আনা ওকে নিজের সাথে করেই নিয়ে এসেছে। ক্যাফের কাছে পৌঁছাতেই তার দেখা হয়ে যায় পাভেলের সাথে। যেন সে তার জন্যই অপেক্ষা করছিল। সে যেটাই হোক না কেন তাদের দুজনকে দেখে পাভেল তড়িঘড়ি করে এগিয়ে আসে। আর ইনিয়ে বিনিয়ে ইনায়াকে নিয়ে আশেপাশে হাঁটতে বেরিয়ে যায়। সেই তখন থেকে এখন পর্যন্ত পাভেলের পাশাপাশি ইনা হেঁটে চলেছে। তবে এর মাঝে একবারও তার ইনায়ার সাথে কথা হয়নি। অর্থাৎ সে নিজে নানান কথা বলার চেষ্টা করলেও ইনা কোনো জবাব দেয়নি। এছাড়া ইনায়ার প্রতি না চাইতেও অদ্ভুত এক ভয় কাজ করছে। কিছুক্ষণ পরপর আকস্মিক কেঁপে কেঁপে উঠছে। অথচ ইনা বরাবরই নির্বিকার। খুব বেশি হলে পাভেলের দিকে খানিকটা সময় পরপর পাভেলের দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। তবে কিছুই বলছে না। এদিকে ক্যাফের চারপাশে কয়েক চক্কর দেওয়ার পর তারা দুজন আবারও ক্যাফের কাছে এসে পৌঁছায়। আর ঠিক তখনই শুনতে পায় কেনিথ চেঁচানোর আওয়াজ। কেমন যেন মনে হলো কেনিথ স্পষ্ট তার নাম ধরে ডেকেছে। কিন্তু বুঝতে পারল না এত তাড়াতাড়ি হলোটা কি। সে ক্যাফের ছাদের দিকে এক পলক তাকিয়ে পুনরায় নিচের দিকে তাকাতেই নজরে এলো আনা হাবভাব অস্বাভাবিকও নয়, আবারও একদম স্বাভাবিকও নয়। মন বলছে কিছু একটা ভেজাল তো হয়েছে। এরই মাঝে আনা তাদের কাছে আসতেই পাভেল কিছুটা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে আপনাকে? আনা পাভেলকে কিছু বলে সরাসরি ইনায়ার উদ্দেশ্য বলল, ইরা চল, দেরি হয়ে যাচ্ছে। আনায়ার নিরেট কণ্ঠস্বরেই পাভেল যা বোঝার বুঝে গেল। বাকিটা আনা নিজেই যাবার সময় জোরপূর্বক তাচ্ছিল্যের সহিত মুচকি হেসে বলল, দার্থের সঙ্গ ছেড়ে কিছু পদার্থের সন্ধান করুন, দিন শেষে ভালো কিছুই পাবেন আশা করি। পাভেলের যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কিসের পদার্থ আর কিসের দার্থ? এরই মাঝে আনা আবারও বলল, হোয়াট এভার, আপনার ভ্রাতা সমতুল্য ব্রো আপনাকে খুঁজছে। সম্ভব হলে তার সাক্ষাৎ নেবার পূর্বে বেঁচে ফিরে আসার প্রস্তুতিও নিয়ে যাবেন। মাথা স্ক্রু তো আজীবন ঢিলা করেই রেখেছে, না জানে কখন আবার কি করে বসে।
দেখা যাবে দিনশেষে আপনাকে রে আপনারই সকলে নিয়ে বসে থেকে বলছে ভাই আমার উঠে যা, আর জীবনেও তোকে মা রব না। এসব বলে আনা তো চলে গেল ঠিকই, কিন্তু এদিকে পাভেল সম্পূর্ণ হতভম্বের ন্যায় দাঁড়িয়ে। এমন কি হলো যে আবার দুজনের অবস্থার এত অবনতি? কেনিথ গাড়ির স্টিয়ারিং এ মাথা ঠুকে বসে রয়েছে। কোনো কথাবার্তা নড়চড় নেই, বরং একদম চুপচাপ সে। আর তার পাশের সিটে চুপটি করে বসে পাভেল। কেনিথ কিছু বলছে না দেখে সেও আগ বাড়িয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। এদিকে বাহিরে আবার টুপটাপ বৃষ্টি ঝরছে। সব মিলিয়ে অনুভূতি ভালোমন্দ কিছুই নয়। অনেকটা সময় এভাবেই অতিক্রম হবার পর পাভেল কিছুটা অস্থির হয়ে উঠল। সে দৃঢ় সাহস নিয়ে কেনিথের উদ্দেশ্যে মিনমিনিয়ে বলে উঠল, ব্রো সেই কখন থেকে চুপচাপ বসে রয়েছ, এবার তো কিছু বলো। কেনিথ মাথা তুলে পাভেলের দিকে সরু চোখে তাকায়। চুলগুলো এলোমেলো হয়ে পুরো পাখির বাসার মতো দেখাচ্ছে, যেন কেনিথ নিজেই টেনে হিঁচড়ে চুলের এই অবস্থা করেছে। এদিকে কেনিথের এহেন চাহনিতে পাভেল কিঞ্চিত ঢোক গিলল। তবে কিছুক্ষণ চুপ থাকার পর কেনিথ সোজা হয়ে বসে খানিক কড়া কণ্ঠে বলে, আর কি বলবো। পাভেল কিঞ্চিত হেসে কিছুটা দ্বিধা নিয়ে ফিসফিসিয়ে বলল, ব্রো যা বুঝলাম। এর মানে আর কি? কি শুরু করেছিস? যা বলবি তা বল না। না বলছিলাম যে, এর মানে তো ওই রাতে পার্টিতে তোমাদের কিছুই হয়নি? কেনিথ ছোট ছোট করে পাভেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মাথা ঝাঁকিয়ে বলল, না। কিন্তু তুমি তো পুরো। আরে হা 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 আউচ। অকস্মা কেনিথের পায়ের সজোরে থি খেতেই পাভেলের কথা আর হাসি দুটোই থেমে যায়। ব্যথার দরুন কেনিথের দিকে করুণ চোখে তাকালেও কেনিথের মেজাজ একটুও কমে না, উল্টো আরো বেশি রেগে দিয়ে বলে উঠল, একদম চুপ থাকবি শুরু থেকে এখন অবধি সব অঞ্জাম তো তোর বুদ্ধিতেই হয়েছে। আরে আমি আবার কি করলাম? আমার বুদ্ধি ঠিকই ছিল, কিন্তু সব ভেজাল তো তুমিই লাগিয়েছ। চুপ থাক তুই, তোরা আমার মাথাটা শেষ করে দিচ্ছিস পুরো। আচ্ছা শোনো, এত হাইপার হবার কিছু নেই। কিছু নেই মানে? দেখেছিস ওই লি কি তেজ নিয়ে চলে গেল? তোর কি মনে হয় ও আর আমার কথা শুনবে? ইচ্ছে করছে ওটাকে রে নিজেও রে থাকি। ও আট লি? কিসের লি? কোন লি? তোমার লি? আই মিন ইনা তো আমার সাথেই ছিল। ও আবার কি কখন কি করলো? ওই মেয়ে তো মনে হয় এখন আর কথাই বলতে পারে না। কেনিথ এবার খানিকটা চুপসে যায়, তবে পরবর্তীতে আরো বিরক্ত হয়ে বলে ওঠে, চুপ কর গাধা, আমি ইনায়ার কথা বলিনি, আনায়ার কথা বলেছি। ওহ তো তা না বলে লি কেন করছো? ভুলে যেও না তোমার লি কিন্তু শুধু তোমার বউ না, বরং তোমার চেয়েও এক ধাপ এগিয়ে। যাই হোক, আস্তে নাম নেওয়াই ভালো। না জানি কখন আবার ডাইনির মতো উড়ে এসে গাড়ির জানালায় উকি দিকে বসে যে স্টাইলে তাকায়, ভাবতেই গলা শুকিয়ে আসে। এই বলতে না বলতেই পাভেল কিঞ্চিত ঢোক গিলল, তবে পাশে ফিরে তাকাতেই গলাটা একদম শুকিয়ে গেল। কেনিথ তীব্র পোক্ত চোখে তার দিকে তাকিয়ে। পাভেল নিজেকে সামলে নিয়ে বলল, এভাবে তাকিও না প্লিজ, বাজে কথা বন্ধ কর। তবে লির প্রতি এত দরদ? কই কখনো তো আমার প্রতি। পাভেল, আচ্ছা ঠিক আছে, আর এমন কিছু বলবো না। তবুও যেন কেনিথের কমে না, মাথাটা পুরো এলোমেলো হয়ে গিয়েছে। পাভেল তা ঠিকই বুঝতে পেরে বলে, শোনো ব্রো, আমার কাছে একটা উপায় আছে। কেনিথ কিছুটা বিরক্ত হয়ে বলে, রাখো তোর উপায়। আরে শোনো তো আগে, এটা উপায় না মন্ত্র, কানে কানে বলতে হবে, নয়তো যে কেউ এই মহামূল্যবান মন্ত্র শুনে নিতে পারে। কেনিথ তার কপালটা খানিক কুঁচকে ফেলে। পাভেলের অভিব্যক্তি কিছুটা অদ্ভুত। ওর কথামতো কেনিথ নিজের মাথাটা খানিক এগিয়ে দিতেই পাভেল বলতে লাগল, আমার বিশ্ববিখ্যাত মহাগুরু কবি কেনিথেন্দ্রনাথ ভিকেটার্য মহাশয় একবার বলিয়াছিলেন, বহু মানুষদের রাগ অভিমান ভাঙ্গাতে তাদের বেশি বোঝাতে নাই। স্বামী হইয়া প্রধান ও উত্তম কাজ হইল গিয়া বাচ্চা একটা পেট্টো ধরায় দিলেই হয়, আর কিছু লাগে না। এরপর দেখবা সংসার করার লাগিয়া বউ তোমার পুরো ডিপ্লোমা করতে উতলা হইয়াছে। পাভেলের এমন সাধু চলিত মিশ্র ভাষার খিচুড়িতে সব কথা কেনিথের মাথার উপর দিয়ে গেল। অদ্ভুত চোখে পাভেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আমার এই সিচুয়েশনেও তোর মজা পাচ্ছে? এসব কি? আরেহ আগেই এত রেগে যাও কেন? এটাই তোমার সমস্যা, সব জায়গায় রাগ জোর খাটিয়ে কিছু হয় না। আমিও সেটাই বলছি, তুই যা বলছিস ওটা এখন কোনো মতেই সম্ভব না। ওকে কি তুই আগে রানা পেয়েছিস যে আমি? যাই হোক, এসব জোর জবরদস্তির মাঝে আমি আপাতত নেই। অতিষ্ঠ আমি ওর উপর, থাকলে থাকুক, না থাকলে নেই। আমি আর ওর আশেপাশে নেই। এবার পাভেল যেন কেনিথের কথায় কিছুটা বিরক্ত হলো। ভাবলাম তোমার সুবুদ্ধির উদয় হয়েছে, এখন তো দেখছি আবার ঢঙের আলাপ শুরু করেছ। ভুলে যেও না, এক মাসও ঠিকতে পারোনি। শুরুতে করা ভাষণ দিলেও শেষে ঠিকই আমাকে টেনে নিয়ে এখানে এসেছ।
কেনি রাগী চোখে পাভেলের দিকে তাকাতেই পাভেল নির্বিকারে নিরদ্বিধায় বলল, চোখ গরম করে লাভ নেই। যা সত্যি তাই বলেছি। তো এখন কি করতে বলিস আমায়? এখন আর কি, চলো তোমার ফায়ার বার্ডের বাড়ি যাই। আদৌ বাড়িতে ঢুকতে দেবে কিনা সন্দেহ। কি কপাল আমার, তোমার জন্য আমার সম্মানটাও চলে যাচ্ছে। বাইরে তখন প্রকৃতি যেন উন্মত্ত হয়ে উঠেছে। গগনবি দাড়ি শব্দে মেঘ গর্জে উঠছে। আর তারই মাঝে মুষলধারায় ঝরছে বৃষ্টি, যার থামার কোনো ইঙ্গিতই নেই। আনায়ার ছোট্ট বাড়িটার চারপাশে কেবল জলের ঝমঝমে শব্দ। আর কেনিথ এই বৃষ্টির মধ্যে একটানা দাঁড়িয়ে রয়েছে, গায়ে বৃষ্টির পানিতে ভিজে জুবুথুবু হয়ে থাকা কালো রঙের ট্রেঞ্চকোট জড়ানো। এছাড়া কালো প্যান্ট, ভেজা জুতো আর বুকের ভেতরে একরাশ ঝড়। তার মুখটা পাথরের মতো গম্ভীর, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবু দৃঢ়তায় একটুও নড়চড় নেই। হাতে থাকা ফোনের স্ক্রিনে বারবার শুধু একটা নামই ভেসে উঠছে, আনায়া। শুরুতে কেনিথের সাথে পাভেলও ছিল, কিন্তু আচমকা জোরে বৃষ্টি নামায় কেনিথ ওকে হোটেলে ফিরে যেতে বলে। কেনিথের জোরালো আদেশে পাভেলের আর কিছুই করার থাকে না। মূলত সমস্যা ঘটেছে পার্কের সে ঘটনার পর। আনায়ার পরপর কেনিথরাও চলে আসে, কিন্তু কোনোমতেই আর দোতলায় যাওয়ার সুযোগ পায় না। আনা বাড়িওয়ালাকে বলে বাড়ির ভেতরের গেট তালা দিয়ে রেখেছে, সেই সাথে কোনো অপরিচিতকেও ভেতরে আসার অনুমতি দিতেও নিষেধ করেছে। যার ফলে অনেক বলে কইয়েও কোনোভাবেই সে বৃদ্ধা বাড়িওয়ালাকে তারা ম্যানেজ করে দোতলায় যাওয়ার অনুমতি পায়নি। শেষমেশ পাভেল চলে যাওয়ার পর হতে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে আনায়াকে ফোন মেসেজ করেও কোনো উত্তর পায়নি কেনিথ। আর এখন তো প্রায় ঘন্টাখানেক সময় কেটে গিয়েছে, তবে কেনিথ থেমে থাকেনি। ফোন করেছে, SMS-ও পাঠিয়েছে, কিন্তু আনায়ার তাতে কোনো সাড়া নেই। কেনিথ বুঝতে পারছে না কাহিনী কি, এই মেয়ের এত জেদ কেন। অন্য কেউ হলে এতক্ষণ তাও ফোনটা সুইচ অফ করে রাখত, কিন্তু আনা তো সেটাও করেনি। এতক্ষণে ধরে ফোনে রিং হচ্ছে, অথচ একেবারের জন্যও ফোন ধরছে না। কেনিথ বেজায় বিরক্ত হলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে জামাকাপড় শরীরের বেহাল অবস্থা বানিয়ে ছেড়েছে, সবকিছু একদম বৃষ্টির পানিতে চুপসে গিয়েছে। মাথার বড় বড় চুলগুলো হতে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে কপাল বেয়ে নিচে পড়ছে। কিন্তু কেনিথের এসবে হেলদোল নেই। সে ভাবছে এখন কি করা যায়। কি যেন ভেবে কেনিথ বাড়ির পেছনের দিকটায় এগিয়ে যায়। শুরুতেই নরম ভেজা মাটিতে কালো বুটজোড়ায় কাদায় মেখে যায়, কিন্তু কেনিথ তাতেও নির্বিকার। যদিও কিছুটা বিরক্ত, তবে তা আনায়ার উপর। শেষমেশ ভেজা শরীর নিয়ে দোতলার বারান্দার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আরও কিছুটা সময় বৃষ্টিতে জুবুথুবু হয়ে ভিজতে হয় তাকে। তবে সে ভাবছে অন্য কিছু। দোতলার দুটো বারান্দার একটা সম্পূর্ণ অন্ধকার, অন্যটাতে অল্প আলো জ্বলছে। যেহেতু ইনায়ার এতক্ষণে ঘুমিয়ে থাকার কথা, তাই আলো জ্বলতে থাকা বারান্দাটা যুক্ত রুমটাকেই কেনিথ আনায়ার ভেবে নেয়। এরপর আর কোনো যুক্তির ধার ধরে না। বুকের ভেতরকার অস্থিরতাকে বাড়িয়ে দোতলার বারান্দায় ওঠার সিদ্ধান্ত নেয়। কোনোমতে দেওয়ালের নানান পিলার আর বিটগুলোর সহায়তায় অবশেষে রেলিং বেয়ে বারান্দায় উঠে পড়ে। তবে বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া বারান্দার রেলিং এর কারণে এর মাঝেই হাত ফসকে ব্যালেন্স হারিয়ে ফেলে, যার ফলে পাশে থাকা খানিকটা সরু মেটাল দিয়ে বলিষ্ঠ বাহুর একটা পাশে বিঁধে যায়, এবং ততক্ষণে ভেতর নরম চামড়ার অনেকটাই ছিঁড়ে যায়। হয়তো অনেকটা রক্ত বেরোচ্ছে, তবে কেনিথের সেসবে নজর নেই। সে সোজা বারান্দার দরজা ঠেলে রুমের ভেতর প্রবেশ করে। তার বুটজুড়ে কাদা প্যান্ট আর কোট থেকে থেকে পানি সমানতালে ঝরছে। ভিজে চুল কপাল বেয়ে নুয়ে পড়েছে চোখের পাশে, আর তা থেকে ঝরতে থাকা পানি পড়ছে নিচে। এরপর সব মিলিয়ে মেঝেতে মেখে হচ্ছে একাকার। কিন্তু কেনিথ এসবরেও কোনো খেয়াল রাখল না। সে খুঁজতে ব্যস্ত আনায়াকে। তবে ঘরের ভেতরে শুধুই স্তব্ধতা। বইয়ের তাক, আনায়ার চেয়ার, টেবিল, বিছানা, সবকিছুই গোছানো, কিন্তু কোথাও আনা নেই। নিমিষেই কেনিথের ভ্রু কুঁচকে যায়। আকস্মিক উদ্বিগ্ন হয়ে উঠতেই হঠাৎ ঘরের এক কোণ থেকে হালকা জলভেজা শব্দ কানে আসে। কেনিথ সেদিকে নজর ফেরাতেই বুঝতে পারে পানির আওয়াজ বাথরুম থেকে আসছে। ততক্ষণে তার ভেজা কাপড়ের পানি গড়িতে কার্পেটে মেঝেতে জুবুথুবু হয়ে গিয়েছে। জুতোয় লেগে থাকা কাদা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে গিয়েছে। জায়গাটা যেন এক বিশৃঙ্খলার প্রতিচ্ছবি হয়ে ধরা দিয়েছে। কেনিথের নজর এবার সেদিকে পড়তেই খানিকটা বিরক্ত হয়। তাড়াহুড়ো করে কি যেন করতে চেয়েও আর তার করা হয় না। কেনিথ একবার মাথা তুলে জানালার বাইরে তাকায়। বৃষ্টির শব্দ যেন তার বুকের ভেতরের অস্থিরতার সাথেই তাল মিলিয়ে বেড়ে চলছে। আর ঠিক তখনই আনা বের হয় বাথরুম থেকে। সাদা তোয়ালে শরীরে পেঁচানো, মাথায় আরেকটা তোয়ালে জড়ানো। একদম নিস্তব্ধ, বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। চোখ মুখে ক্লান্তির ছাপ, বুকের ভারী নিঃশ্বাসে যেন কোনো পাহাড় চাপা পড়ে রয়েছে। সে আশেপাশে না তাকিয়ে সোজা চলে যায় আলমারির দিকে। তার হুঁশই নেই যে এই মুহূর্তে সে ব্যতীত রুমে আর কেউ আছে। প্রচণ্ড ক্লান্তিতে হাত পা অবশ হয়ে আসছে, যেন আশেপাশে দেখার আর কোনো সুযোগ নেই। কিন্তু কেনিথ ঠিকই পেছনে থেকে নিঃশব্দে দাঁড়িয়ে সব দেখছিল।
এবং এটাও বুঝতে পারে যে আনা ওকে দেখেনি। আনা! কেনিথ পেছনে হতে হঠাৎ ডাক দিতেই আনা সম্পূর্ণ চমকে ওঠে। মুহূর্তেই পেছনে ঘুরে দাঁড়ায়। আকস্মিক কেনিথকে তার সামনাসামনি দেখে বিস্ময় চোখ তার ছানাবড়া। কি করবে না করবে কিছুই মাথায় আসে না। তবে নিজের এই বেহাল অবস্থা নিয়ে কেনিথের সামনে থাকারও কোনো মানে নেই। এই ভেবে তাড়াতাড়ি আবার বাথরুমের দিকে ছুটতে গিয়ে তার ভেজা পা পিছলে যায়। কিন্তু ঠিক তখনই কেনিথ দৌড়ে এসে ওকে ধরে ফেলে। এক হাতে কোমর পেঁচিয়ে নিজের কাছে টানে। যদিও কেনিথের উদ্দেশ্য ছিল ওকে পড়ে যাওয়া থেকে বাঁচানো, কিন্তু বিব্রতকর অস্বস্তিতে আনায়ার শ্বাস প্রশ্বাস থমকে গিয়েছে। আনা আঁচ করে তার তোয়ালে খানিকটা খুলে এসেছে। আর এই ভয়ই মুচড়ে ছাড়াতে চায় নিজেকে। কোনোমতে কেনিথের বাহু শক্ত করে খামচে ধরে স্বাভাবিক হয়ে দাঁড়াতে চায়। কিন্তু ঠিক সেই জায়গাতেই কেনিথের কেটে যাওয়ায় রক্তপ্রবাহ আবারও শুরু হয়। কেনিথের তাতে ব্যথা লাগলেও সে নির্বিকারে আনায়ার দিকে তাকিয়ে। অথচ আনা যথাসাধ্য চেষ্টা করছে কেনিথের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার। আনা রেগে হোক কিংবা বিব্রত হয়ে কোনোমতে ছুটে বেরোতে চায় কেনিথের বাঁধন থেকে। না জানে কখন তার গায়ের তোয়ালে খুলে যায়। তবে কেনিথ সেটা মোটেও বুঝতে পারে না। সে ভাবে আনা হয়তো তাকে হঠাৎ এখানে দেখে রেগে গিয়ে তার থেকে দূরে সরতে চাইছে। যে কারণে সে নিজেই ভুল বুঝে আনায়ার হাত দুটো পেছনের দেওয়ালের সঙ্গে চেপে ধরে। সেই সাথে আনায়াকেও এবার পুরোপুরি নিজের বন্ধনে আটকে ফেলে। আনায়ার পিঠ ঠেকেছে দেয়ালে। চোখ মুখে আতঙ্ক। বুক উঠছে নামছে তীব্র ভয়ে ও লজ্জায়। কখন কোন অঘটন ঘটে নিজেও বুঝতে পারছে না। কেনিথকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এদিকে মাথায় প্যাঁচানো তোয়ালেটাও খসে পড়ে। ভেজা চুল ছড়িয়ে যায় কাঁধসহ চারপাশে। আনায়ার শরীর যেন জমে গিয়েছে। তবুও কেনিথকে বোঝাতে পারছে না কিছুই। আতঙ্ক লজ্জা রাগ সবকিছুতে মিশে এককার তার অবস্থা। মুখেও কিছু বলতে পারছে না। আর গলা যেন শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। কেনিথ কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থাকে ওর চোখের দিকে। আনায়ার ভাবভঙ্গিতে অভিব্যক্তিতে এটুকু বুঝতে পারছে যে কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তারা মাই ব্লাড প্লিজ আমায় একটু সময় দে, আমি মোটেও তখন তোকে ওভাবে মা রতে চাইনি, কিন্তু তুই হঠাৎ ওসব কথা বলায়। তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করেই আনায়ার শরীর ঝিমিয়ে পড়ে। এতক্ষণ ছাড় পাওয়ার জন্য ছটফট করতে করতে যে তার তোয়ালেটাও ঢিলে হয়ে গিয়েছিল তা সে ঠিকই বুঝেছে। কিন্তু কেনিথকে কোনোভাবেই বোঝাতে পারেনি। আর শেষমেশ অঘটনটা ঘটেই যায়। আনায়ার পরনের তোয়ালেটা আকস্মিক খুলে গিয়ে মেঝেতে পড়ে। আনায়ার বিস্ময়াবিষ্ট চোখ। অনবরত কাঁপছে ঠোঁট। দুজনে একে অপরের দিকে তাকিয়ে। অথচ হঠাৎ আনায়ার চেহারার রং উড়ে যাওয়ার ব্যাপারটা কেনিথের জন্য এখনো বোধগম্য নয়। সে বিষয়টা বোঝার জন্য খানিকটা নিচের দিকে তাকাতেই সম্পূর্ণ হতভম্ব। আকস্মিক তার ঠোঁটজোড়া বিস্ময় কিঞ্চিত হা হয়ে যায়। তবে কেনিথ এক মুহূর্তও দেরি না করে তার নজর মাথা ঘুরিয়ে পাশে সরিয়ে নেয়। নিজেকে কিছুটা স্বাভাবিক করে আনায়ার উদ্দেশ্যে বলতে লাগে, আনা। কিন্তু সে ঠিকঠাকভাবে কিছু বলার আগেই আনায়ার চোখ ঝাপসা হয়ে আসে। আর সোজা অচেতন হয়ে কেনিথের বুকের বা পাশে হেলে পড়ে। কেনিথও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে আনায়াকে নিজের বর্ষরকোটের আদলে ঢেকে শক্তভাবে জড়িয়ে ধরে। এক হাতে আনায়ার মাথার পেছনে আরেক হাতে ওর শরীর এমন শক্ত করে আঁকড়ে ধরে যেন এই মুহূর্তে সারা পৃথিবীর ভার তার উপর এসে পড়েছে। একদিকে বাইরে তখনও মুষলধারায় বৃষ্টি ঝরছে। আর অন্যদিকে এক নির্জন রাতে টরেন্টোর দোতলার সেই নিস্তব্ধ অ্যাপার্টমেন্টে আবারও একজোড়া আগুন পাখির সম্পর্কের নতুন চূড়ান্ত মোড় নিচ্ছে। সেই সাথে বৃষ্টির শব্দে ঢেকে যাচ্ছে সব উচ্চারিত না হওয়া সকল অনুভব। চলবে।